বরানগর থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সজল ঘোষের নাম। সজল ঘোষ বরানগরে আগে উপনির্বাচনে তিনি লড়াই করেছিলেন, কিন্তু তিনি হেরে গিয়েছিলেন সেই সময়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, তিনি সেই সময় বিধায়ক হন। তবে এবারের বিধানসভা নির্বাচনে বরানগর থেকে প্রার্থী করা হলো ফের সজল ঘোষকে। দলের কাছে কৃতজ্ঞ যে দল আমাকে প্রার্থী করেছে, দ্বিতীয়বার সুযোগ দিয়েছে এবং নিজের জীবনটাকে বাজি রেখে বলতে পারবো যে ওখান থেকে বিজেপিকে জেতাবো, তৃণমূলকে হারাবো, এতে কোনো ভুল নেই। বরানগর কেন্দ্রে আমরা জানি যে প্রায় 2,18,000-এরও বেশি ভোটার রয়েছেন বা কাছাকাছি ভোটার রয়েছেন। তো এর আগে যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রায় 8,000-এর কিছু বেশি ভোটে আপনি পরাজিত হয়েছিলেন উপনির্বাচনে। তো এইবার কি আপনি এক্সপেক্ট করছেন? 20,000-এর নিচে জিতলে সেটাকে প্রত্যাশিত নয় মনে করব। যদি 20,000-এর নিচে জিতি তাহলে সেটাকে প্রত্যাশিত নয় মনে করব। কমপক্ষে 20,000 ভোটে জিতব। আমি জিতবো না, দল জিতবে। 20,000 মার্জিনে ভারতীয় জনতা পার্টি জিতবে তৃণমূলকে হারিয়ে, তৃণমূল এবং জোটসঙ্গী সিপিএমকে হারিয়ে। আমি শুনেছি সিপিএম আবারও খুঁজে খুঁজে যাতে তৃণমূলকে জেতানো যায় এমন প্রার্থী আবার দিয়েছে। ঠিক এখানেই আপনার কাছে প্রশ্ন, কিছুক্ষণ আগে বামফ্রন্টের তরফ থেকেও প্রেস কনফারেন্স করে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র তিনি বরানগরে তিনি দাঁড়াচ্ছেন, সেটা ঘোষণা করা হয়েছে। আমি সায়নদীপকেও অভিনন্দন জানাচ্ছি। আশা করি বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে, মানুষের রায় শিরোধার্য করা হবে। কিন্তু আমি কাউকে ব্যক্তিকে লক্ষ্য করে নয়, দলকে লক্ষ্য করে বলতে পারি আসলে সিপিএমের লক্ষ্য হচ্ছে তৃণমূলকে জিততে সহযোগিতা করা। আর আজকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর যে প্রশ্নটা আরো জোরালো হচ্ছে তা হলো এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কি ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দ্বৈরথ আমরা লক্ষ্য করব? কারণ ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, যেখানে দুটি কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্র যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে যা খবর পাওয়া যাচ্ছে এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন এবং তার বিপরীতে এবার লড়াই করতে চলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 2021-এ আমরা এই লড়াই লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। বিধানসভার বিজেপির নন্দীগ্রাম থেকে প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পরে নন্দীগ্রামে উল্লাস বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপির পাশাপাশি আজ সিপিএম এর তরফেও কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর প্রার্থী তালিকা, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মেখলিগঞ্জে সিপিএম প্রার্থী কমল রায়, মাথাভাঙায় খগেন বর্মন, শীতলকুচির নবদীপ্তি অধিকারী, দিনহাটার বিকাশ মণ্ডল, নাটাবাড়ির প্রার্থী ধনঞ্জয় রাভা, অন্যদিকে তুফানগঞ্জে শ্যামল রায়, পাশাপাশি উত্তরপাড়ার মীনাক্ষী মুখোপাধ্যায়, বরানগরের সায়নদীপ মিত্র, এছাড়া রাজারহাট নিউ টাউনের সপ্তর্ষি দেব প্রার্থী। উল্লেখযোগ্যভাবে কালীগঞ্জের প্রার্থী নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। সবার প্রথমে ওনাকে আমার প্রণাম জানাই, সালাম জানাই, থ্যাংক ইউ। উনি যে এত বড় দায়িত্বটা আমাকে উপযুক্ত মনে করেছেন। সবার আগে তো আমার মেয়ের জন্য লড়াইটা আমার জারি থাকবে। আমি এইভাবেই নিয়ে আসবো যে আমার মেয়েকে, আমার মেয়ের বিচারটা আগে, সবার আগে কিন্তু আমার মেয়ে, সবার আগে আমার মেয়ের বিচারটার জন্য আমাকে আগে লড়াইটা করতে হবে। তো আমি সেই লড়াইটা যেমন ভাবে চালিয়ে যাচ্ছিলাম, আমি ঠিক তেমন ভাবেই লড়াইটা আমার চলবে, লড়াইটা আমার জারি থাকবে। আর একটা লড়াই চালিয়ে যাচ্ছি, এতেও আমি ভেঙে পড়িনি। আমি একটা সুখ্যাত হতভাগী মা, তবু আমি কোনোদিন ভেঙে পড়িনি। আবার আর একটা লড়াই আমার যোগ হয়েছে। আমি চেষ্টা করব আমার জান প্রাণ দিয়ে এই লড়াইটাও জয়ী হওয়ার।
আমি চাই মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে দাঁড়াতে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করতে। হাওড়া শিবপুর, সেখান থেকে ঘোষণা করা হয়েছে রুদ্রনীল ঘোষের নাম, এবং রুদ্রনীল ঘোষের সঙ্গে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই তাই। রুদ্রনীল তার বাড়িতে রয়েছে। রুদ্রনীল, প্রথমত হচ্ছে এবারে নির্বাচনের এপিসেন্টার হচ্ছে ভবানীপুর, এবং ভবানীপুরের এই প্রাক্তন প্রার্থী আপনি এবারে শিবপুরে দাঁড়াচ্ছেন, কতটা আশাবাদী, খুশি? ঘরের ছেলে ঘরে যদি ফিরে যায়, মানে এর থেকে তো আনন্দের কিছু হয় না। আর এটা বোধহয় কোনো একটা জায়গায় বাড়তি আর একটা অক্সিজেন সিলিন্ডার আমার কাছে, যে এবার দেখা হবে তারা আমার কেউ ভোটার নয়, তারা প্রত্যেকেই আমার কেউ কাকু, কেউ জেঠু, কেউ দিদি, কেউ পিসি, কেউ মাসি, সো আর কেউ বন্ধু। তো ফলত যেখানে বেড়ে ওঠা, যেখানে খেলাধুলো, যেখানে কলেজে পড়াশোনা, যেখানে ছাত্র রাজনীতি শেখা, যেখানে থিয়েটার শেখা, সেই মাটিটায় ফিরে যাওয়া, এটা অন্য বাড়তি অক্সিজেন তো দিচ্ছে। আর আমি যেখানের ভোটার, এখন আমার ভোটার কার্ড আমি আজ অবধিও ওই হাওড়া শিবপুর কেন্দ্র থেকে আজ অবধিও পাল্টায়নি। তো ফলত যে টান আমার ওই মাটিতে ছিল, সেখানে আমায় প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমার রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ। কিন্তু যে কেন্দ্রে আপনি প্রার্থী হচ্ছেন সেই কেন্দ্র বরাবরই হচ্ছে কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, তারপর ধারাবাহিকভাবে যতুল লাহিড়ী ছিলেন, তারপর এখন মনোজ তিওয়ারি, সেখানে কতটা আশাবাদী? অনেক বেশি মাত্রায় আশাবাদী। তার কারণ হচ্ছে যে মানুষ পরিসংখ্যানের সঙ্গে নিজেও মিলিয়ে দেখে নিয়েছেন সব হিসেব, যে বাঁচতে গেলে কি করতে হবে। কার্যত দেখুন, তৃণমূল এই কয়েক বছরের মধ্যে যা করেছে তা নতুন করে বলবার নেই। শুধু এইটুকু বলতে পারি যে হাওড়া কর্পোরেশনকে দুর্নীতির আখড়া বানাবার জন্য নির্বাচন বন্ধ করেছে, অচল করে 500 বছরের পুরনো শহর হাওড়াকে কার্যত ডাস্টবিনে পরিণত করে দিয়েছে তৃণমূল। জাস্ট তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে অসততা এবং লুট। মানুষ জলে ভাসছে, ড্রেনের দুর্গন্ধ, বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি। কাউন্সিলরদের কাজ হয়েই গেছিল কার্যত, যে তাদের কাজই হচ্ছে পরিষ্কার পুকুর ভরাট করো, জমি বেচে দাও, বাড়ি করো। মানুষের দুঃখ দুর্দশা কী রয়েছে সেই দিকে তাদের দেখবার কোনো সময়ও নেই। তাদের এমএলএ এবং কাউন্সিলরদের কাজ ছিল এটা। এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন হাওড়ার মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে কাজ করেছে। তো ফলত সেই ক্ষেত্রে তাদের উপর একটা বাড়তি ভরসা তো তৈরি হয়েছে। আর তার সঙ্গে শিবপুরের ছেলে শিবপুরে, এটা তো অন্য জিতবেন আপনি? অবশ্যই, অবশ্যই। রুদ্রনীল জানাচ্ছেন জিতবেন। রুদ্রনীল এবার শিবপুরের ক্যান্ডিডেট, এবং আজকেই তিনি কলকাতায় বসে সেই খবর পেয়েছেন, এবং আগামীকালই শিবপুরে তার প্রচার অভিযান শুরু করতে চান রুদ্রনীল ঘোষ। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।